আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি উদয় শঙ্কর সাহা, প্রভাষক মাইলস্টোন কলেজ, তোমাদের নবম এবং দশম শ্রেণীর নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো এসিড ক্ষারকের সমতা। তোমরা এই অধ্যায়টি ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা তোমাদের টেক্সট বই, ক্লাস ওয়ার্ক কপি এবং পেন নিয়ে হাজির থাকবে। অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়টি সব বিষয়ে মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবা এবং টেক্সট বইটা ভালো করে পড়বে। তাহলে আশা করি তোমাদের চ্যাপ্টারটি খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম চ্যাপ্টারের এসিড ক্ষারকের সমতার এসিড কাকে বলে, এসিডের বৈশিষ্ট্য, এসিড কিভাবে প্রস্তুত করা হয় এবং এসিডের বিশেষ ধর্মাবলী নিয়ে আলোচনা করব। প্রথম থেকে আমরা শুরু করব এসিডের সংজ্ঞা। এসিডের সংজ্ঞা দুই ভাবে দেয়া যায়, একটা হলো পুরাতন মতবাদ আর একটা হলো আধুনিক মতবাদ। প্রথমে আমরা পুরাতন মতবাদ নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। যে সকল যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে লবণ উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। আমরা সংজ্ঞাটার দিকে ভালোভাবে খেয়াল করব। প্রথমে অ্যাসিডের ফার্স্ট শর্ত হলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং সেই হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকটা অবশ্যই ধনাত্মক যৌগমূলক হতে হবে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সোডিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে NaCl এবং H2 উৎপন্ন করে। আমরা দেখব যে পুরাতন মতবাদে HCl অ্যাসিড কি না। এখানে সোডিয়ামটা বিক্রিয়ার সময় Na+ আয়নে পরিণত হবে এবং বিক্রিয়ার সময় HCl ভেঙে গিয়ে H+ এবং Cl- আয়নে পরিণত হবে। এই সোডিয়ামটা HCl এর হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে NaCl লবণ উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সুতরাং এই HCl এর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে যেটা সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত করা যায়। সুতরাং HCl একটি অ্যাসিড এবং বিক্রিয়াটাকে আমরা সমতাগত করার জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে এটা সমতাকৃত সমীকরণ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা একটু দেখতে পারি পরের বিক্রিয়াটায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে অ্যামোনিয়াম ধনাত্মক যৌগমূলক এবং হাইড্রোক্সিল মূলক এবং HCl ভেঙে গিয়ে H+ এবং Cl- আয়নে পরিণত হয়। এই অ্যামোনিয়াম যৌগমূলকটি HCl এর হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে এবং এই H+ এবং OH- মিলে পানি উৎপন্ন করে। সুতরাং এই HCl এর হাইড্রোজেনকে অ্যামোনিয়াম যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করা হয়েছে। সুতরাং HCl একটা অ্যাসিড। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাসিডের পুরাতন মতবাদের সংজ্ঞা অনুসারে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকতে হবে যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। সুতরাং আমরা আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের অ্যাসিডের আধুনিক মতবাদ নিয়ে আলোচনা করব। অ্যাসিডের আধুনিক মতবাদ হলো 3টি। একটা হলো আর্হেনিয়াসের মতবাদ, দ্বিতীয়টা হলো বোর্নস্টেড-লাউরি মতবাদ এবং তৃতীয়টা হলো লুইস মতবাদ। আমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র সিলেবাসের অনুসারে আর্হেনিয়াসের মতবাদটাই আছে। সুতরাং আমরা আজকে আর্হেনিয়াসের মতবাদ নিয়ে আলোচনা করব। আর্হেনিয়াস মতবাদ আলোচনার আগে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই। আমরা কোনো পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করার জন্য আমরা ওই পদার্থের পিছনে, যেমন আমরা সোডিয়াম সালফেট এর ভৌত অবস্থা যে সলিড, এজন্য আমরা এর ব্র্যাকেটে S লিখে দেই। তাহলে S লিখে দিলে বোঝা যায় সোডিয়াম সালফেটটা সলিড আছে। আবার পানির ভৌত অবস্থা লিকুইড, এজন্য আমরা কি লিখে দেই? L লিখে দেই। আর অক্সিজেনের ভৌত অবস্থা গ্যাসীয়, এজন্য আমরা G লিখি। এখন আমরা কোনো পদার্থকে যদি পানিতে দ্রবীভূত করি
অর্থাৎ কোনো পদার্থকে যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করি, সেই জলীয় দ্রবণটাকে বোঝানোর জন্য আমরা এটাকে পদার্থটাকে লিখে এর ব্র্যাকেট দিয়ে লিখি কি এ কিউ মানে অ্যাকুয়াস। এই জিনিসটা আমাদের আর্হেনিয়াসের মতবাদে এই জিনিসটা আমাদের দরকার লাগবে, এজন্য আমি আগে আলোচনা করে নিলাম। এখন আমরা সংজ্ঞায় আসি। যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, এখানে বিয়োজিত হয়ে মানে আয়নিত হওয়া, বিয়োজিত হওয়া মানে কি আয়নিত হওয়া, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাকে অ্যাসিড বলে। এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাকুয়াস সলিউশন আছে মানে জলীয় দ্রবণে আছে, এটি বিয়োজিত হয়ে মানে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে পরিণত হয়েছে। সুতরাং সালফিউরিক অ্যাসিড একটি কি অ্যাসিড, কারণ এই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করেছে। এখন হাইড্রোজেন আয়নকে আমরা কেন প্রোটন বলি? আমরা যদি একটা হাইড্রোজেনকে আমরা যদি দেখি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1। এই হাইড্রোজেন থেকে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করে নেই, সুতরাং এই হাইড্রোজেনের মধ্যে কি থাকে, শুধু একটা মাত্র প্রোটন থাকে। এই জন্য হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটনও বলতে পারি, হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটনও বলতে পারি। এই জন্যই হাইড্রোজেন আয়ন বা প্রোটন বলা হয়েছে, কারণ হাইড্রোজেনে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। এখন আমরা বিয়োজন বিক্রিয়া আর জলীয় দ্রবণে বিয়োজন বলতে একটু পার্থক্যটা একটু আলোচনা করে নিই, যেটা বিয়োজন বিক্রিয়া আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করছি। যে সকল পদার্থ বিক্রিয়া করে 2 বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আর জলীয় দ্রবণে বিয়োজন মানে হলো যে সকল পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয় তাকে বলা হয় জলীয় দ্রবণে বিয়োজন। একটা জলীয় দ্রবণে বিয়োজন মানে আয়নিত হওয়া, আর বিয়োজন বিক্রিয়া মানে কোনো যৌগ ভেঙে 2 বা ততোধিক মৌলে পরিণত হওয়া। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা অ্যাসিডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে অ্যাসিড 2 প্রকার, একটা হলো জৈব অ্যাসিড আর একটা হলো অজৈব অ্যাসিড। আমরা একটু কিছু উদাহরণের মাধ্যমে প্রথমে একটু আলোচনা করি, তারপর আমরা সংজ্ঞায় যাব। দেখো, আমরা এখানে বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমরা অ্যাসিডকে কি লিখেছি গঠন অনুসারে? জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের ইংরেজি নাম হলো অর্গানিক অ্যাসিড, আর অজৈব অ্যাসিডের ইংরেজি নাম হলো ইনঅর্গানিক অ্যাসিড। এখন দেখো, আমরা বিভিন্ন খাদ্যের নাম দিয়েছি। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, লেবু বা কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ভিনেগার ইথানোয়িক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। এটা এই যে বিভিন্ন খাদ্যে যে বিভিন্ন অ্যাসিডের যে উপস্থিতি, এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা মুখস্থ করে ফেলবো। এই সংকেতগুলো আমরা মনে রাখতে পারবে না, এজন্য আমরা এই তোমাদের নবম এবং দশম শ্রেণীতে এই সংকেতগুলো নিয়ে আলোচনা করা হয়নি। সুতরাং আমরা একটু মনে রাখার জন্য আমরা এর কিছু বৈশিষ্ট্য বলে দিলাম। এই সকল যৌগে কার্বক্সিল মূলক থাকে, এই সকল অ্যাসিডগুলোতে এই মূলকগুলো অবস্থিত থাকে। সব অ্যাসিডে এই COOH মূলকটা উপস্থিত থাকে। তাহলে খাদ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলোতে COOH বা কার্বক্সিল মূলক উপস্থিত থাকে। তাহলে আমরা জৈব অ্যাসিডের একটা বৈশিষ্ট্য বললাম যে এটায় কার্বক্সিল মূলক থাকে। এবং এই যে অ্যাসিডগুলো খাবারে পাওয়া যায়, অ্যাসিডগুলো কোথায় পাওয়া যায়? খাবারে পাওয়া যায়। আর যেহেতু খাবারে পাওয়া যায়, তোমরা ধরেই নিতে পারো এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। দুর্বল না হলে আমরা এটা খেতে পারতাম না। সুতরাং জৈব অ্যাসিডের আমরা বৈশিষ্ট্য বললাম কি, কার্বক্সিল মূলক থাকে, তারপরে এটি খাবারে পাওয়া যায় এবং এটি অপেক্ষাকৃত দুর্বল অ্যাসিড, তাহলে তো আমরা এগুলো খেতে পারতাম না। এরপরে আমরা গেলাম অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড। যেমন এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এই সংকেতগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, কার্বনিক অ্যাসিড H2CO3। এখন এখানে একটু আমরা তোমাদের ফর ইওর মানে কাইন্ড ইনফরমেশন, যে কার্বনিক অ্যাসিডটা একটা ইনঅর্গানিক অ্যাসিড হলেও এটি খাবারে থাকে। এটি একটু ইনঅর্গানিক অ্যাসিড হওয়া সত্ত্বেও এটি একটু দুর্বল অ্যাসিড। আমরা যে 7 আপ, পেপসি, কোকা কোলা যেগুলো খাই, সেই সবগুলো অ্যাসিডের মধ্যে এই কার্বনিক অ্যাসিডটা থাকে। এখন আমরা এই অজৈব অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য লিখেছি। COOH মূলক থাকে না, কারণ এটা জৈব অ্যাসিড নয়। এখানে তীব্র অ্যাসিড, এগুলো খুবই সক্রিয় অ্যাসিড, এগুলো আমাদের হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে, আমাদের এগুলো খুবই সক্রিয় অ্যাসিড এবং খাদ্যে এগুলো অনুপস্থিত থাকে। সুতরাং আমরা এই বোর্ড অনুসারে বলতে পারি জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিডের উদাহরণ সহ আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জৈব এবং অজৈব অ্যাসিডের সংজ্ঞায় যাব। তোমাদের এই যে খাদ্যের নাম এবং অ্যাসিডের নাম, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত, এগুলো তোমাদের মনে রাখতে হবে।
কারণ এই চ্যাপ্টারে এই সংকেতগুলো না জানতে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারবে না। এরপরে আমরা যাইবো মানে পরবর্তী টপিকসে আমরা আলোচনা করব জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিডের মধ্যে সংজ্ঞা কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, গত স্লাইডে আমরা দেখেছি যে গঠন অনুসারে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। এখন আমরা এই জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিডের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো যে জৈব অ্যাসিড কাকে বলে। আমরা দেখো, যে সকল অ্যাসিডে কার্বক্সিল মূলক মানে COOH মূলক বিদ্যমান তাকে জৈব অ্যাসিড বলে। আমরা দুধে জানি আমরা ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডে দেখো একটা COOH মূলক বিদ্যমান আছে, সুতরাং ল্যাকটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড। আবার অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দুইটি COOH মূলক বিদ্যমান আছে, সুতরাং অক্সালিক অ্যাসিডও একটি জৈব অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিডগুলো কি হয়, দুর্বল অ্যাসিড হয় এবং তাতে COOH মূলক বিদ্যমান থাকে, যা আমরা একটু আগে জেনেছি। এখন আমরা অজৈব অ্যাসিডের সংজ্ঞা দিব। যে সকল অ্যাসিডে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে না তাকে অজৈব অ্যাসিড বলে, যেমন সালফিউরিক অ্যাসিড। সুতরাং এই সালফিউরিক অ্যাসিডের সংকেত থেকে দেখা যাচ্ছে যে এখানে COOH মূলক নেই, সুতরাং এটি একটি অজৈব অ্যাসিড। আর আমরা এও জেনেছি আগে যে অজৈব অ্যাসিড গুলো খুবই শক্তিশালী বা তীব্র হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যাসিডের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করব। প্রোটন দানের প্রবণতা বা ক্ষমতার উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তীব্র বা সবল অ্যাসিড, নাম শুনেই তোমরা বুঝতে পারবে তীব্র বা সবল অ্যাসিড মানে শক্তিশালী অ্যাসিড। এরপরে আছে মৃদু বা দুর্বল অ্যাসিড, যে অ্যাসিডের শক্তি কম। আমরা একটু সংজ্ঞার দিকে আলোচনা করি। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে তীব্র বা সবল অ্যাসিড বলে। বিয়োজিত হয় আমরা আগেই বলেছি যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয় মানে কি, আয়নিত হয়। আয়নিত হয়ে কি উৎপন্ন করে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাইলে আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করতে পারি। সালফিউরিক অ্যাসিড আমরা জলীয় দ্রবণে লিখি, এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে H+ এবং সালফেট আয়ন উৎপন্ন করেছে। সুতরাং এই সালফিউরিক অ্যাসিডটা এখানে যতগুলো হাইড্রোজেন আছে সবগুলোই বিয়োজিত হয়ে H+ আয়নে পরিণত হয়েছে। সুতরাং সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড। আবার এর উল্টাটা হলো মৃদু বা দুর্বল অ্যাসিড। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে মৃদু বা দুর্বল অ্যাসিড বলে। আমরা মৃদু অ্যাসিড গুলো আমরা মনে রাখবো যে তীব্র অ্যাসিড গুলো সাধারণত সকল অজৈব অ্যাসিড গুলো তীব্র অ্যাসিড হয় এবং সকল জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড হয়। আমরা একটা উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি CH3COOH, এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এটা হলো ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটা ভেঙে CH3COO- জলীয় দ্রবণ প্লাস H+, এটাও জলীয় দ্রবণ লিখতে হবে। এখন এটা যেহেতু আংশিক বোঝানোর জন্য এটাকে আমরা উভয় দিকে তীর চিহ্ন দিব। উভয় দিকে তীর চিহ্ন দ্বারা আমরা এটাকে একদিকে তীর চিহ্ন দ্বারা বুঝিয়েছি এটা সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, আর এটা উভয় দিকে তীর চিহ্ন দ্বারা বুঝিয়েছি এটা কিছু পরিমাণে অবিয়োজিত অবস্থায় রয়েছে। এই অ্যাসিডটার নাম কি, ইথানোয়িক অ্যাসিড। আমরা লিখে নেই ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডটা আমরা মাংস সিদ্ধ করার জন্য আমরা যে ভিনেগার ইউজ করি সেই ভিনেগারের একটা উপাদান হলো এই ইথানোয়িক অ্যাসিড। সুতরাং আমরা আবার একটু সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের একটা কমন রোগ হলো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক। এই পেপটিক আলসার ও গ্যাস্ট্রিক আমাদের একটা অ্যাসিডের কারণেই হয়ে থাকে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমাদের পাকস্থলী থেকে অনবরত পাকস্থলীর পৃষ্ঠদেশ থেকে অনবরত হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় এবং এই পাকস্থলীতে আমরা জানি যে সব খাবার জমা হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারটাকে হজমে সহায়তা করে। আমরা যদি অনিয়মিতভাবে খাবার খাই বা ফাস্ট ফুড খাই তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই পাকস্থলী থেকে নির্গত হয়। এই নির্গত হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এই পাকস্থলীর গায়ে ক্ষতর সৃষ্টি করে। এই ক্ষতর ফলে আমাদের পেটে ব্যথা অনুভব করি
এবং এই ক্ষত বেশি পরিমাণ হলে আমরা একে বলি পেপটিক আলসার। সুতরাং আমরা সঠিক সময় এবং ফাস্টফুড পরিহার করতে হবে। সঠিক সময় খাবার খেলে আমরা এই পেপটিক আলসারটা পরিহার করতে পারি। সুতরাং আমরা মনে রাখতে হবে যে পেপটিক আলসারের কারণ এক ধরনের অ্যাসিড, যে অ্যাসিডটার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা কিন্তু আমাদের খুবই উপকারী, কারণ এই অ্যাসিডটা ছাড়া আমাদের কিন্তু খাবার হজম হবে না। কিন্তু আমরা যদি পেটে খাবারই না থাকে, সেই অ্যাসিডটা আমাদের এই পাকস্থলীর গায়ে গিয়ে পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে, যেটাকে আমরা পেপটিক আলসার বলি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব লঘু অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড কাকে বলে। যে অ্যাসিডে পানির পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় লঘু অ্যাসিড, এবং যে অ্যাসিডে পানির পরিমাণ কম থাকে তাকে বলা হয় গাঢ় অ্যাসিড। আমরা পানির পরিমাণ যত বেশি থাকবে অ্যাসিডের শক্তিমাত্রা তত কমে যাবে, অর্থাৎ তাকে লঘু অ্যাসিড বলবো। আর পানির পরিমাণ যত কম থাকবে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে, সেই অ্যাসিডটা তত বেশি গাঢ় বা শক্তিশালী হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের অ্যাসিডের কতিপয় বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। অ্যাসিড টক স্বাদযুক্ত। অ্যাসিড টক স্বাদযুক্ত এই ব্যাপারটা কিন্তু আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে বিবেচনা করব, কারণ জৈব অ্যাসিড খাদ্যে থাকে, সেটা আমরা খেতে পারি। আমরা অজৈব অ্যাসিড খেতে পারি না। অজৈব অ্যাসিড খাওয়ার সাথে সাথে মানুষ কি হবে? মারা যাবে। সুতরাং অজৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা, এই বৈশিষ্ট্যটা আলোচনা বুঝতে পারবো, কিন্তু জৈব অ্যাসিডের ক্ষেত্রে, কারণ অজৈব অ্যাসিডটা খাওয়া যায় না। এরপরে অ্যাসিড ক্ষয়কারী পদার্থ। আমরা একটি টেস্ট টিউবে যদি একটু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে একটা লোহার পেরেক রাখি, আস্তে আস্তে লোহার পেরেকটা কি হবে? ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি যে অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম আছে। এরপরে অ্যাসিড নির্দেশকের বর্ণ পরিবর্তন করে। তোমরা বাসায়, তোমাদের সবার বাসায় টেস্টার আছে, যার থেকে আমরা যে একটা তোমাদের বৈদ্যুতিক তারে কারেন্ট আছে কিনা সেটা আমরা টেস্ট করে থাকি। এটা কি করে? আমরা একটা নির্দেশক, যার মাধ্যমে কারেন্ট আছে কিনা আমরা সেটাকে দেখতে পারি। সেরকমই অ্যাসিড একটা নির্দেশক নামে একটা কাগজ আছে, যে কাগজটার মাধ্যমে কোনো দ্রবণ অম্লীয় না ক্ষারীয় সেটা আমরা নির্দেশ করতে পারি। সেটাকে হলো লিটমাস পেপার। এই লিটমাস পেপার দুই রকমের হয়, লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার। এই লিটমাস পেপারটায় একটা লিটমাস পেপার আছে নীল লিটমাস। এই লিটমাস পেপারটা কি করে? অ্যাসিডের দ্রবণের মধ্যে নীল লিটমাস পেপার দিলে এটা লাল বর্ণ ধারণ করে। সুতরাং আমরা কি করতে পারি? একটি দ্রবণটা অ্যাসিড কিনা সেখানে নীল লিটমাস পেপার দিলে কি হয়? যদি সেটা লাল হয়ে যায়, সেটাকে বুঝবো আমরা অ্যাসিড আছে। আবার সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমরা বিক্রিয়াটা একটু খেয়াল করি। এখানে ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। বিক্রিয়াটা কিভাবে হয় আমরা একটু দেখি। ম্যাগনেসিয়াম বিক্রিয়ার সময় ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, আর হাইড্রোজেন ভেঙে H+ এবং ক্লোরিন আয়নে পরিণত হয়। এই ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন দান করে Mg2+ এ পরিণত হয়, এবং 2টি HCl সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, এবং Mg2+ এবং 2Cl- যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। Acid are added onto a filter paper. The cellulose of the paper reacts with the acid to give a burnt appearance. Let us now learn about the effect of acid on litmus paper. When we put a blue and red litmus paper in dilute hydrochloric acid, we find that the blue litmus paper changes to red. The red litmus paper remains as such. This is because in acidic medium, blue litmus paper will change to red. We will now learn about reaction of acids on metals. When magnesium ribbon with a clean surface is added to a test tube containing dilute hydrochloric acid and its mouth is covered with a stopper, we find that hydrogen gas is evolved. When the stopper is removed and a lighted matchstick is brought near the mouth of the test tube,
It goes off with a pop sound. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে সূত্র আমরা একটু যদি একটা ছোটখাটো সূত্রের সাহায্যে ব্যাপারটা মনে রাখতে যাই তাহলে মনে হয় একটু ভালো হয়। ধাতব কার্বনেট প্লাস এসিড, লবণ, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখন আমরা একটা উদাহরণ লিখি। ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট, লবণ, কার্বন ডাই অক্সাইড, পানি। বিক্রিয়াটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম 2+ আর কার্বনেট আয়নে পরিণত হয়। আবার সালফিউরিক অ্যাসিড ভেঙে 2H+ আর SO4 2- আয়নে পরিণত হয়। এই ক্যালসিয়াম 2+ আর SO4 2- এর উভয়ের যোজনী 2, এই দুইটা মিলে ক্যালসিয়াম সালফেট লবণে পরিণত হয়েছে। আর হাইড্রোজেন এবং কার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার কথা, H2CO3 অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিন্তু H2CO3 অ্যাসিড তৈরি না হয়ে এটি ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা একটু আবার খেয়াল করো যে ক্যালসিয়াম কার্বনেটে ভেঙে গিয়ে ক্যালসিয়াম 2+ আয়ন এবং কার্বনেট আয়নে পরিণত হয়েছে এবং সালফিউরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে পরিণত হয়েছে। আমরা সূত্র অনুসারে যে এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, মানে ক্যালসিয়াম ধাতুর লবণ, এই ক্যালসিয়ামের সাথে কে যুক্ত হতে পারে? সালফেট। সুতরাং এই ক্যালসিয়াম এবং সালফেট মিলে ক্যালসিয়াম সালফেট লবণ এবং হাইড্রোজেন এবং কার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিন্তু এই কার্বনিক অ্যাসিডটা তৈরি না হয়ে এটি ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত হয়েছে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আবার আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যাসিডের, অ্যাসিড ধাতব বাইকার্বনেট। ধাতব বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। বাইকার্বনেট একটি যৌগমূলক যার সংকেত হলো HCO3 এবং যোজনী 1। অ্যাসিড ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। আমরা একটা ধাতব বাইকার্বনেট লিখি, এই ক্যালসিয়াম ধাতুর বাইকার্বনেট লিখি। ক্যালসিয়ামের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2, বাইকার্বনেটের যোজনী 1। সুতরাং ক্যালসিয়ামের যোজনী যাবে বাইকার্বনেটের কাছে, আর বাইকার্বনেটের যোজনী যেহেতু 1, সেটা আমার লেখার দরকার লাগবে না। এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট, লবণ এবং কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করেছে। এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। ক্যালসিয়াম 2+ এবং বাইকার্বনেট আয়ন। আবার সালফিউরিক অ্যাসিড ভেঙে কি হয়? 2H+ আর SO4 2- লবণ আয়ন। এখন এই ধাতব আয়নটা এই লবণের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণে পরিণত হয়েছে। আর এখানে এই হাইড্রোজেন এবং বাইকার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিন্তু এই কার্বনিক অ্যাসিড তৈরি না হয়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি। এটাকে আমরা ব্যালেন্স করার জন্য এখানে দেখা যাচ্ছে যে 2টা বাইকার্বনেট আয়ন এবং 2টা হাইড্রোজেন মিলে, এখানে বাইকার্বনেট আয়ন কয়টা? 2টা বাইকার্বনেট আয়ন এবং 2টা হাইড্রোজেন মিলে 2টা কার্বনিক অ্যাসিড অণু তৈরি করে, যেটা ভেঙে গিয়ে 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু পানি উৎপন্ন করে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বিক্রিয়া আমি ক্যালসিয়াম কার্বনেট থেকে করিয়েছি, তোমরা ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে বাসায় প্র্যাকটিস করবে। আমি ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে করিয়েছি, তোমরা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে প্র্যাকটিস করবে, বাট সূত্র তোমাদের এই একই। শুধুমাত্র ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখবে। সূত্র হলো কি? ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, লবণ, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আবার ধাতব বাইকার্বনেট প্লাস অ্যাসিড, প্রোডাক্ট একই, লবণ, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। সুতরাং ধাতব কার্বনেট বা বাইকার্বনেট যেটাই হোক না কেন, উৎপাদ হবে লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষে অ্যাসিডের আরো 2টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা একটু লক্ষ্য করো, অ্যাসিড ধাতব হাইড্রোক্সাইডের সাথে, ধাতব হাইড্রোক্সাইড মানে ক্ষার, আমরা পরবর্তীতে যখন ক্ষারের সংজ্ঞা যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে ধাতব হাইড্রোক্সাইড মানে ক্ষার, এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তোমরা সপ্তম চ্যাপ্টারে পড়েছো যে সকল অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করাকে প্রশমন বিক্রিয়া বলে। আমরা কিন্তু সপ্তম চ্যাপ্টারে এটা আমরা পড়েছি, সেটাই আমরা দেখতে চাচ্ছি
ধাতব হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিড লবণ প্লাস পানি। আমরা বিক্রিয়াটাকে যদি একটু ভেঙে লিখি, এই ক্যালসিয়ামটা ভেঙে Ca2 প্লাস, আর এটা হাইড্রোক্সিডটা 2OH মাইনাস, অ্যাসিডটা ভেঙে 2H প্লাস, SO4 2 মাইনাস। এখানে এই যে ধাতব, এই যে ক্যালসিয়াম 2 প্লাস এই সালফেটের সাথে মিলে ক্যালসিয়াম সালফেট লবণে পরিণত হয়েছে, আর এখানে দুইটা হাইড্রোজেন আর দুইটা হাইড্রোক্সিল মিলে 2 অণু পানি উৎপন্ন করেছে। আবার নেক্সট আমরা দেখি এসিড ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড হলো ক্ষারক, এর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আমরা এটা সূত্রটা একটু খেয়াল করো, ধাতুর অক্সাইড প্লাস অ্যাসিড লবণ প্লাস পানি, এটাও একটা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড যদি ধাতব এবং ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার অথবা ক্ষারক তার সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, আমরা সপ্তম চ্যাপ্টার অনুসারে আমরা জানি সেটা একটা প্রশমন বিক্রিয়া। এখন এটা ক্যালসিয়াম অক্সাইড বা চুন, এটা ভেঙে কি হয় Ca2 প্লাস, আর এটা O2 মাইনাস। এখানে সালফিউরিক অ্যাসিড ভেঙে কি হয় 2H প্লাস, SO4 2 মাইনাস। এখানে এই ক্যালসিয়াম 2 প্লাস সালফেটের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণে পরিণত হয়েছে। এবং এখানে যে বাকি যে দুইটা হাইড্রোজেন আয়ন এবং একটা অক্সিজেন মিলে পানি তৈরি করেছে, যা একটি প্রশমন বিক্রিয়ার উদাহরণ। আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য এগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব। আমি যে বিক্রিয়াগুলো দেখিয়েছি তোমরা অন্যান্য যৌগের সাথে অন্যান্য অ্যাসিড চেঞ্জ করে তোমরা বিভিন্ন বিক্রিয়া প্র্যাকটিস করবে, এবং সমতা সহ বিক্রিয়াগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে, তোমরাও ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যাসিডের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই কোশ্চেন দুইটা। প্রথম কোশ্চেনটা অ্যাসিডের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে প্রথম কোশ্চেনটা দেয়া আছে। অনার্দ্র অক্সালিক অ্যাসিড বা কঠিন সাইট্রিক অ্যাসিড অ্যাসিড নয়, কিন্তু এদের জলীয় দ্রবণ অ্যাসিড কেন? আমরা একটু খেয়াল করবা, অনার্দ্র মানে কি? যেটা যার মধ্যে কোনো পানি নেই। কঠিন, যার মধ্যে কোনো পানি নেই। সুতরাং আমরা অ্যাসিডের সংজ্ঞা অনুসারে আমরা আধুনিক মতবাদে বলেছি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারা কি অ্যাসিড। অনার্দ্র অক্সালিক অ্যাসিডে কোনো পানি না থাকায় সে হাইড্রোজেন আয়ন সে দান করতে পারে না, সেজন্য সে অনার্দ্র অবস্থায় সে কোনো অ্যাসিড নয়। কিন্তু এই অক্সালিক অ্যাসিডটাকে যদি আমরা পানিতে দ্রবণীয় করি, তখন সে পানিতে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন এবং অক্সালেট আয়নের সৃষ্টি করে, ফলে তখন সে অম্ল বা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। সেই একই রকমের সাইট্রিক অ্যাসিড যখন কঠিন অবস্থায় থাকে, তার মধ্যে কোনো পানি না থাকায় সে হাইড্রোজেন আয়ন দিতে পারে না। সুতরাং আর্হেনিয়াসের মতবাদ অনুসারে বা পোটনিক মতবাদ অনুসারে সে হাইড্রোজেন আয়ন দিতে পারে না, সুতরাং সে অম্ল ধর্ম প্রদর্শন করতে পারে না। কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটা যখন আমরা পানিতে দ্রবণীয় করি, তখন সে পানিতে দ্রবণীয় হয়ে হাইড্রোজেন আয়ন এবং সাইট্রেট আয়নে পরিণত হয় এবং অম্ল ধর্ম প্রদর্শন করতে পারে। এখানে আমরা সেই বিক্রিয়াটা দেখে দিয়েছি, অক্সালিক অ্যাসিড প্লাস পানি, অক্সালিক অ্যাসিডের জলীয় দ্রবণ। সেই অক্সালিক অ্যাসিডের জলীয় দ্রবণটা ভেঙে কি হয় হাইড্রোজেন আয়ন প্লাস অক্সালেট আয়নে পরিণত হচ্ছে। যেহেতু এটা হাইড্রোজেন আয়ন সৃষ্টি করছে, সুতরাং এটা অ্যাসিড। আবার সাইট্রিক অ্যাসিড যখন কঠিন অবস্থায় পানিতে দ্রবীভূত করা হয়, তখন সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি হয়। এই সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং সাইট্রেট আয়নে পরিণত হয়, সুতরাং সেটি অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। আরেকটা কোশ্চেন আমরা খুব ইম্পর্টেন্ট, নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে রাখা হয় কেন? আমরা একটু খেয়াল করব, নাইট্রিক অ্যাসিড খুব শক্তিশালী অ্যাসিড, কারণ এটা অজৈব অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিডকে যদি সাদা বোতলের মধ্যে রাখা হয়, এই সাদা বোতলের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে। এই সূর্যের আলো প্রবেশ করে এই নাইট্রিক অ্যাসিডটাকে ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি এবং জার্মান অক্সিজেনে পরিণত করে। ফলে এখানে যে পরিমাণ নাইট্রিক অ্যাসিড রাখা হয়েছিল তার বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে এবং নাইট্রিক অ্যাসিডের সক্রিয়তাটাও কমে যাবে। এই নাইট্রিক অ্যাসিডটাকে যদি রঙিন বোতলে রাখা হয়, এর মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি প্রবেশ করতে পারে না বা প্রতিফলিত হয়ে ফিরে যাবে। যেহেতু এটা ইউভি রশ্মি প্রবেশ করতে পারবে না, তখন আর নাইট্রিক অ্যাসিডটা ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি এবং অক্সিজেনে পরিণত হতে পারবে না। এই জন্য আমরা ল্যাবরেটরিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে সবসময় আমরা রঙিন বোতলে রাখি, যেন এর মধ্যে সূর্যের আলো প্রবেশ করে এটাকে ভেঙে ভিন্ন যৌগে পরিণত করতে না পারে। আমরা আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে অ্যাসিডের
যে ধর্ম, বৈশিষ্ট্য, সংজ্ঞা সবগুলো আশা করি বুঝতে পেরেছো। এই আমার আজকে ক্লাসের উপর ভিত্তি করে আজকে তোমাদের হোমওয়ার্ক গুলো তোমাদের মানে বোর্ডে দেওয়া হলো। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে তোমাদের নিজ নিজ সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে এবং তোমাদের অ্যাসিডের তোমাদের টেক্সট বইয়ের অ্যাসিড টপিকসটা ভালো করে পড়ে যদি কোশ্চেন থাকে অবশ্যই স্যারের সাথে আলোচনা করে সেই কোশ্চেনের আনসার গুলো জেনে নিবে। আজকের বাড়ির কাজ তোমরা একটু খেয়াল করো যে আমার ক্লাসের পড়ার আলোকেই বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে, আশা করি তোমরা সবাই পারবে। অ্যাসিড কাকে বলে, তীব্র অ্যাসিড কাকে বলে, দুর্বল অ্যাসিড কাকে বলে, লঘু অ্যাসিড কাকে বলে। অনুধাবনমূলক কোশ্চেন, নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে রাখা হয় কেন, কঠিন অক্সালিক অ্যাসিড অ্যাসিড নয় কেন, এবং প্রয়োগমূলক কোশ্চেন, সালফিউরিক অ্যাসিডের অম্ল ধর্ম বিক্রিয়া সহ লেখো। কমপক্ষে এখানে 4টা বিক্রিয়া তোমরা উল্লেখ করবে। আশা করি তোমরা আজকে বাড়ির কাজটা বুঝতে পেরেছো। আশা করি আগামী ক্লাসেও তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হোমওয়ার্কটা স্যারের কাছে অবশ্যই করে জমা দিবে।